স্বাধীনতা, গণতন্ত্র আর স্বপ্নের দেশ আমেরিকা, যে দেশের নাম শুনলে আমাদের চোখে ভেসে ওঠে হলিউড, গুগল, নাসা আর ওয়াল স্ট্রিটের ছবি। কিন্তু এই আলোর ঝলকানির নিচে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার, এমন এক ইতিহাস যা রক্ত, অশ্রু আর ষড়যন্ত্র দিয়ে লেখা। হিস্ট্রি ডেসক্রাইবারের আজকের ভিডিওতে আমরা সেই মুখোশটি সরিয়ে ফেলব, ডুব দেব আমেরিকার সেই ভয়ঙ্কর ইতিহাসে যা আপনাকে স্তব্ধ করে দেবে। ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করার আগে এই মহাদেশ খালি ছিল না। এখানে বাস করত কোটি কোটি মানুষ, যাদের আমরা আজ রেড ইন্ডিয়ান বা নেটিভ আমেরিকান বলে জানি। তাদের ছিল নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি, ভাষা, সমাজ এবং প্রকৃতিকে সম্মান করার এক অসাধারণ জীবন দর্শন। তারা ছিল এই ভূমির আসল সন্তান। কিন্তু 1492 সালে ইউরোপীয়দের আগমনের সাথে সাথে তাদের জন্য নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপ। ইউরোপীয়রা এই নতুন বিশ্বে এসেছিল সোনা, সম্পদ আর ক্ষমতার লোভে। তাদের চোখে এখানকার আদিবাসীরা ছিল অসভ্য এবং বর্বর, যাদেরকে হয় দাস বানাতে হবে, নয়তো নিশ্চিহ্ন করে দিতে হবে। এই মনোভাব থেকে শুরু হয় ইতিহাসের অন্যতম দীর্ঘ এবং নৃশংস গণহত্যা। প্রথম আঘাত আসে রোগের মাধ্যমে। ইউরোপীয়রা তাদের সাথে নিয়ে আসে গুটি বসন্ত, হাম আর ইনফ্লুয়েঞ্জার মতো সব রোগ, যার বিরুদ্ধে আদিবাসীদের শরীরে কোনো প্রতিরোধ ক্ষমতা ছিল না। এগুলো কোনো সাধারণ রোগ ছিল না, এগুলো ছিল জীবাণু অস্ত্র। ঐতিহাসিকরা মনে করেন প্রায় 90% আদিবাসী জনসংখ্যা কেবল এই রোগগুলোর কারণেই মারা গিয়েছিল। অনেক ক্ষেত্রে ইউরোপীয় সৈন্যরা জেনে শুনে গুটি বসন্তের রোগীর ব্যবহৃত কম্বল আদিবাসী গ্রামে বিতরণ করত, যাতে তারা দ্রুত সংক্রমিত হয়ে মারা যায়। এটা ছিল এক পরিকল্পিত জৈবযুদ্ধ। এই আগ্রাসনকে ধর্মীয় এবং আইনগত বৈধতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল ডক্ট্রিন অফ ডিসকভারির মতো ভয়ঙ্কর নীতি। এই নীতি অনুযায়ী খ্রিস্টিয়ান ইউরোপীয়রা যে কোনো অখ্রিস্টিয়ান ভূমি দখল করার অধিকার রাখত। এর ফলে আদিবাসীদের জমি কেড়ে নেওয়াটা হয়ে ওঠে একটি সাধারণ ঘটনা। যারা বাধা দিত তাদের ওপর নেমে আসত নির্মম অত্যাচার। হাজার হাজার গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়, নারী ও শিশুদেরও রেহাই দেওয়া হয়নি। আমেরিকা স্বাধীন হওয়ার পরেও এই অত্যাচার কমেনি, বরং নতুন রূপ নেয়। আমেরিকান সরকার আদিবাসীদের তাদের পৈতৃক জমি থেকে উচ্ছেদ করার জন্য একের পর এক আইন পাশ করে। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল 1830 সালের ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্ট বা ইন্ডিয়ান রিমুভাল আইন। এই আইনের আওতায় চেরোকি, ক্রিক, চোকটাওয়ের মতো সভ্য এবং শান্তিপূর্ণ উপজাতিদের তাদের দক্ষিণ পূর্বাঞ্চলের উর্বর ভূমি থেকে বন্দুকের মুখে উচ্ছেদ করে হাজার হাজার মাইল দূরে ওকলাহোমার অনুর্বর প্রান্তরে যেতে বাধ্য করা হয়। এই উচ্ছেদের যাত্রাপথ এতটাই কষ্টদায়ক এবং অমানবিক ছিল যে একে অশ্রুর পথ বা ট্রেল অফ টিয়ার্স বলা হয়। শীত, ক্ষুধা আর রোগে ভোগে পথের মধ্যে প্রায় 1/4 মানুষ মারা যায়। এটা কোনো স্থানান্তর ছিল না, এটা ছিল এক ধীরগতির মৃত্যু মিছিল। যারা বেঁচে ছিল তাদের জন্য তৈরি করা হয়েছিল রিজার্ভেশন নামক সীমাবদ্ধ এলাকা। এই রিজার্ভেশনগুলো ছিল মূলত কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো, যেখানে তাদের জীবন ধারণের ন্যূনতম সুযোগও ছিল না। বাইসনের পাল, যা ছিল তাদের খাদ্যের প্রধান উৎস, আমেরিকান সরকার পরিকল্পিতভাবে প্রায় নিশ্চিহ্ন করে দেয়, যাতে আদিবাসীরা অর্থনৈতিকভাবে পুরোপুরি পঙ্গু হয়ে পড়ে এবং আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আমেরিকার ইতিহাসে এমন অসংখ্য গণহত্যার ঘটনা আছে যা আমাদের শিহরিত করে। এর মধ্যে অন্যতম হল 1890 সালের উন্ডেড নি ম্যাসাকার। সাউথ ড্যাকোটায় জমায়েত হওয়া প্রায় নিরস্ত্র লাকোটা সিউক আদিবাসীদের ওপর আমেরিকান সৈন্যরা নির্বিচারে গুলি চালায়। নারী, পুরুষ, শিশুসহ প্রায় 300 জনকে সেদিন হত্যা করা হয়েছিল। এটি ছিল আদিবাসীদের প্রতিরোধের কফিনে শেষ পেরাক। শুধু শারীরিক হত্যাই নয়, চালানো হয়েছিল সাংস্কৃতিক গণহত্যাও। আদিবাসী শিশুদের তাদের পরিবার থেকে জোর করে কেড়ে নিয়ে বোর্ডিং স্কুলে পাঠানো হতো। সেখানে তাদের চুল কেটে ফেলা হতো, নিজেদের ভাষায় কথা বলা নিষিদ্ধ ছিল এবং তাদের সংস্কৃতিকে শয়তানের কাজ বলে শেখানো হতো। এই স্কুলগুলোর মূল মন্ত্রই ছিল কিল দ্য ইন্ডিয়ান, সেভ দ্য ম্যান, অর্থাৎ ভেতরের ইন্ডিয়ানকে মেরে ফেলো কিন্তু মানুষটাকে বাঁচাও। এর মাধ্যমে একটি প্রজন্মকে তাদের শেকড় থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আমেরিকার জমকালো উন্নয়নের ভিত্তি স্থাপন করা হয়েছিল লক্ষ লক্ষ আদিবাসীর কবর, তাদের রক্ত আর চোখের জলের ওপর।
এই ভয়ঙ্কর ইতিহাস আজও আমেরিকার জন্য এক গভীর লজ্জার এবং অমীমাংসিত অধ্যায়। যে স্বপ্নের দেশের কথা আমরা বলি, সেই স্বপ্নের শুরুটা হয়েছিল এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে। এরপর যে অধ্যায়টি শুরু হয়েছিল তা ছিল আরও বেশি নারকীয়। আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা আছে, অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, সব মানুষ সমান। কিন্তু যে মানুষেরা এই কথাগুলো লিখছিলেন তাদের অনেকেই ছিলেন দাস মালিক। আমেরিকার অর্থনীতি, বিশেষ করে দক্ষিণাঞ্চলে তুলা, তামাক আর চিনির বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল এক ভয়ঙ্কর প্রথার উপর ভিত্তি করে, যার নাম চ্যাটেল স্লেভারি বা বংশানুক্রমিক দাস প্রথা। এর শুরুটা হয়েছিল মিডল প্যাসেজ নামক এক বিভীষিকার মধ্য দিয়ে। পশ্চিম আফ্রিকার বিভিন্ন গ্রাম থেকে লক্ষ লক্ষ পুরুষ, নারী ও শিশুকে অপহরণ করে বা স্থানীয় শাসকদের কাছ থেকে কিনে নিয়ে আসা হতো। তারপর তাদের পশুর মতো জাহাজের খোলের মধ্যে গাদাগাদি করে ভরা হতো। সেখানে আলো বাতাসহীন নোংরা পরিবেশে তাদের দীর্ঘ সমুদ্র যাত্রা করতে হতো। খাবার আর জলের অভাবে, রোগে ভুকে আর অত্যাচারে যাত্রাপথেই প্রায় 15 থেকে 20% মানুষ মারা যেত। তাদের মৃতদেহগুলো সোজা ফেলে দেওয়া হতো আটলান্টিক মহাসাগরে। এই সমুদ্র পথটি ছিল আক্ষরিক অর্থেই এক ভাসমান কবরস্থান। যারা বেঁচে থাকত তাদের জন্য আমেরিকায় অপেক্ষা করত এক জীবন্ত নরক। তাদের বাজারে নিয়ে যাওয়া হতো এবং গবাদি পশুর মতো নিলামে তোলা হতো। পরিবারের সদস্যদের একে অপরের থেকে আলাদা করে ভিন্ন ভিন্ন মালিকের কাছে বিক্রি করে দেওয়া হতো। মা তার সন্তানকে শেষবারের মতো দেখছে বা স্বামী স্ত্রীকে চিরদিনের জন্য আলাদা করে দেওয়া হচ্ছে। এই দৃশ্যগুলো ছিল আমেরিকার দাসবাজারের এক নিত্য নৈমিত্তিক ঘটনা। দাসদের জীবন ছিল মালিকের ব্যক্তিগত সম্পত্তি। তাদের কোনো আইনি বা মানবিক অধিকার ছিল না। ভোর থেকে রাত পর্যন্ত তাদের অমানসিক পরিশ্রম করতে হতো। সামান্য ভুল বা বিশ্রামের জন্য তাদের ওপর নেমে আসত নির্মম শারীরিক নির্যাতন। চাবুকের আঘাতে পিঠির চামড়া তুলে ফেলা, গরম লোহা দিয়ে শরীরে ছাপ দিয়ে দেওয়া, এমনকি হাত পা কেটে ফেলার মতো ঘটনাও ঘটত। দাস নারীরা প্রতিনিয়ত যৌন নির্যাতনের শিকার হতেন তাদের মালিক বা তার পরিবারের সদস্যদের দ্বারা। এর ফলে জন্ম নেওয়া সন্তানরাও হতো দাস এবং তারাও মালিকের সম্পত্তি বলে গণ্য হতো। এই প্রথা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এক অবিচ্ছিন্ন নরক তৈরি করেছিল। দাসপ্রথাকে টিকিয়ে রাখার জন্য তৈরি করা হয়েছিল কঠোর আইন, যা স্লেভ কোডস নামে পরিচিত। এই আইন অনুযায়ী দাসদের লেখাপড়া শেখা ছিল নিষিদ্ধ, কারণ শিক্ষিত দাসেরা সচেতন হয়ে উঠবে এবং বিদ্রোহ করতে পারে। তাদের বিয়ে করার কোনো আইনি অধিকার ছিল না, নিজেদের সম্পত্তি রাখারও কোনো সুযোগ ছিল না। এমনকি একজন শ্বেতাঙ্গ যদি কোনো দাসকে হত্যাও করত, তার জন্য তেমন কোনো শাস্তি হতো না। তবে এই অন্ধকারের মাঝেও ছিল প্রতিরোধের আলো। অনেক দাসেরা পালিয়ে যাবার চেষ্টা করত। আন্ডারগ্রাউন্ড রেলরোড নামক এক গোপন নেটওয়ার্কের মাধ্যমে হ্যারিয়েট টাবম্যানের মতো সাহসী মানুষেরা হাজার হাজার দাসকে উত্তরের মুক্ত রাজ্যে পালাতে সাহায্য করেছেন। এছাড়া ন্যাট টার্নারের মতো দাসেরা সশস্ত্র বিদ্রোহও করেছেন। যদিও এই বিদ্রোহগুলোকে নির্মমভাবে দমন করা হতো এবং এর ফলস্বরূপ আরও কঠোর আইন চাপিয়ে দেওয়া হতো, কিন্তু এই প্রতিরোধ প্রমাণ করে যে মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। অবশেষে দাসপ্রথার প্রশ্নে আমেরিকার উত্তর আর দক্ষিণের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। প্রায় 6 লক্ষ মানুষের মৃত্যুর পর 1865 সালে দাসপ্রথার আনুষ্ঠানিক অবসান ঘটে। কিন্তু কাগজে কলমে দাসপ্রথা শেষ হলেও কৃষ্ণাঙ্গ আমেরিকানদের জন্য প্রকৃত মুক্তি আসেনি। যে ভয়ঙ্কর বৈষম্যের বীজ দাসপ্রথার মাধ্যমে রোপণ করা হয়েছিল, তা এক নতুন আরও জটিল রূপে আমেরিকার সমাজকে গ্রাস করতে শুরু করে। আমেরিকার আদি পাপ হিসেবে পরিচিত এই দাসপ্রথার ক্ষত আজও দেশটির সমাজ, রাজনীতি এবং অর্থনীতিকে তাড়া করে বেড়ায়। গৃহযুদ্ধের সমাপ্তি এবং সংবিধানের 13তম সংশোধনী আমেরিকার প্রায় 40 লক্ষ কৃষ্ণাঙ্গ মানুষের জন্য দাসত্বের অবসান ঘটায়। রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন যুগে তাদের ভোটাধিকার দেওয়া হয় এবং কিছু সময়ের জন্য মনে হয়েছিল যে আমেরিকা সত্যিই এক নতুন পথে হাঁটতে চলেছে। কৃষ্ণাঙ্গরা কংগ্রেসে নির্বাচিত হতে শুরু করে, নিজেদের ব্যবসা খোলে, স্কুল তৈরি করে। কিন্তু এই অগ্রগতি ছিল ক্ষণস্থায়ী। দক্ষিণের পরাজিত শ্বেতাঙ্গরা এই পরিবর্তন মেনে নিতে পারেনি।
তারা তাদের হারানো ক্ষমতা এবং সামাজিক আধিপত্য ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে। আর এই প্রতিক্রিয়া থেকেই জন্ম নেয় আমেরিকার ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়, জিম ক্রো যুগ। পুনর্গঠনের বিরোধিতায় সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হিসেবে আবির্ভূত হয় কু ক্লাক্স ক্ল্যান বা KKK-এর মতো শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সন্ত্রাসী সংগঠনগুলো। রাতের অন্ধকারে সাদা মুখোশ পরে তারা কৃষ্ণাঙ্গদের ওপর হামলা চালাতো, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিত এবং যারা ভোট দিতে যেত বা নিজেদের অধিকারের কথা বলতো তাদের জনসমক্ষে হত্যা করত। এই হত্যার নাম দেওয়া হয়েছিল লিঞ্চিং। কৃষ্ণাঙ্গদের গাছে ঝুলিয়ে বা পুড়িয়ে মারা হতো এবং এই বীভৎস দৃশ্য দেখার জন্য শত শত শ্বেতাঙ্গ মানুষ জড়ো হতো, এমনকি ছবিও তুলত। এই সন্ত্রাস কৃষ্ণাঙ্গদের মনে এমন এক ভয় ঢুকিয়ে দিয়েছিল যে তারা আর নিজেদের অধিকার দাবি করার সাহস পেত না। 1870-এর দশক থেকে দক্ষিণের রাজ্যগুলো একের পর এক আইন পাশ করতে শুরু করে, যা জিম ক্রো আইন নামে পরিচিত। এই আইনগুলোর উদ্দেশ্য ছিল কৃষ্ণাঙ্গদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা। 1896 সালে সুপ্রিম কোর্ট প্লেসি বনাম ভার্গুসান মামলায় এক রায় দেয়, যা সেপারেট বাট ইকুয়াল বা পৃথক কিন্তু সমান নীতিকে বৈধতা দেয়। এর ফলে সমাজের প্রতিটি ক্ষেত্রে বর্ণভিত্তিক বিভাজন তৈরি করা হয়। কৃষ্ণাঙ্গদের জন্য আলাদা স্কুল, হাসপাতাল, পার্ক, গণপরিবহন, এমনকি কবরস্থানও নির্দিষ্ট করে দেওয়া হয়। কিন্তু নামে সমান বলা হলেও বাস্তবে কৃষ্ণাঙ্গদের জন্য বরাদ্দকৃত সবকিছুই ছিল অত্যন্ত নিম্নমানের। এটি ছিল বর্ণবিদ্বেষকে আইনি কাঠামো দেওয়ার এক নির্লজ্জ প্রচেষ্টা। কৃষ্ণাঙ্গদের রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করার জন্য বিভিন্ন কৌশল নেওয়া হয়। তাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার জন্য পোল ট্যাক্স চালু করা হয়, যেখানে ভোট দিতে হলে কর দিতে হতো, যা গরিব কৃষ্ণাঙ্গদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। চালু করা হয় লিটারেসি টেস্ট, যেখানে ভোটারকে সংবিধানের জটিল অংশ পড়তে বা ব্যাখ্যা করতে বলা হতো, যা স্বল্প শিক্ষিত কৃষ্ণাঙ্গদের জন্য প্রায় অসম্ভব ছিল। অথচ অশিক্ষিত শ্বেতাঙ্গরা গ্র্যান্ডফাদার ক্লজের মতো আইনের মাধ্যমে সহজেই ভোট দিতে পারত। এই সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক নিপীড়নের ফলে লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ আমেরিকান দক্ষিণ ছেড়ে উত্তরের শহরগুলিতে চলে যেতে বাধ্য হয়, যা গ্রেট মাইগ্রেশন নামে পরিচিত। কিন্তু উত্তরেও তাদের জন্য অপেক্ষা ছিল অন্য ধরনের বর্ণবিদ্বেষ এবং বৈষম্য। যখনই কোনো কৃষ্ণাঙ্গ সম্প্রদায় অর্থনৈতিকভাবে সফল হওয়ার চেষ্টা করেছে, তখনই তাদের উপর নেমে এসেছে শ্বেতাঙ্গদের সম্মিলিত আক্রমণ। এর সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ হল 1921 সালের টালসা রেস ম্যাসাকার। ওকলাহোমার টালসা শহরে ব্ল্যাক ওয়াল স্ট্রিট নামে এক সমৃদ্ধ কৃষ্ণাঙ্গ এলাকা ছিল। একটি মিথ্যা অভিযোগের অজুহাতে শ্বেতাঙ্গদের এক বিশাল দাঙ্গা বাহিনী এই এলাকা আক্রমণ করে। তারা প্লেন থেকে বোমা ফেলে, শত শত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয় এবং আনুমানিক 300 জন কৃষ্ণাঙ্গকে হত্যা করে। আমেরিকার মাটিতে নিজ দেশের নাগরিকদের ওপর বিমান হামলার এটি এক নজিরবিহীন ঘটনা। এই জিম ক্রোয়ের অন্ধকার প্রায় 100 বছর ধরে চলেছিল। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সময় লেগেছে বহু দশক। প্রয়োজন হয়েছে মার্টিন লুথার কিং জুনিয়র এবং ম্যালকম এক্সের মতো নেতাদের আত্মত্যাগ এবং সিভিল রাইটস মুভমেন্টের মতো দীর্ঘ সংগ্রামের। কিন্তু এই সংগ্রামের পরেও বর্ণবিদ্বেষের গভীর শিকড় আমেরিকার মাটি থেকে পুরোপুরি উপড়ে ফেলা সম্ভব হয়নি। যে বিভেদ সেদিন তৈরি হয়েছিল, তার ছায়া আজও আমেরিকার সমাজকে বিভক্ত করে রেখেছে। বিংশ শতাব্দীতে আমেরিকা যখন এক বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে, তখন তার স্বাধীনতা এবং গণতন্ত্র প্রসারের নীতির আড়ালে শুরু হয় এক নতুন ভয়ঙ্কর অধ্যায়, সাম্রাজ্যবাদ এবং বিশ্বজুড়ে গোপন হস্তক্ষেপ। আমেরিকার সরকার এবং তার গোয়েন্দা সংস্থাগুলো নিজেদের স্বার্থে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করেছে এবং লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছে। এর শুরুটা হয়েছিল ম্যানিফেস্ট ডেস্টিনি নামক এক ধারণা থেকে, যেখানে বিশ্বাস করা হতো যে আমেরিকার ভাগ্যেই লেখা আছে সমগ্র উত্তর আমেরিকা মহাদেশ জুড়ে নিজেদের শাসন প্রতিষ্ঠা করা। এই ধারণা থেকেই মেক্সিকোর সাথে যুদ্ধ করে টেক্সাস, ক্যালিফোর্নিয়া এবং বিশাল ভূখণ্ড দখল করা হয়। এরপর স্প্যানিশ আমেরিকান যুদ্ধের পর কিউবা, পুয়ের্তো রিকো এবং ফিলিপিন আমেরিকার নিয়ন্ত্রণে আসে। ফিলিপিনের মানুষ যখন স্বাধীনতার জন্য লড়াই শুরু করে, তখন আমেরিকান সৈন্যরা তাদের বিরুদ্ধে এক নৃশংস যুদ্ধ চালায়, যেখানে 2 লক্ষেরও বেশি ফিলিপিনো বেসামরিক মানুষ নিহত হয়। এটি ছিল আমেরিকার সাম্রাজ্যবাদী চেহারার প্রথম প্রকাশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের সাথে ঠান্ডা যুদ্ধ শুরু হলে আমেরিকার এই হস্তক্ষেপ আরও ভয়ঙ্কর এবং গোপন রূপ নেয়।
কমিউনিজমের বিস্তার রোধ করার নামে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA বিশ্বজুড়ে এক ছায়াযুদ্ধ শুরু করে। 1953 সালে ইরানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক যখন ব্রিটিশদের নিয়ন্ত্রণাধীন তেল শিল্পকে জাতীয়করণ করেন, তখন আমেরিকা এবং ব্রিটেন মিলে এক গোপন অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে এবং শাহ পাহলভীর একনায়কতন্ত্রকে ক্ষমতায় বসায়। এর ফলস্বরূপ ইরান কয়েক দশক ধরে এক নিপীড়নমূলক শাসনের অধীনে ছিল এবং এই ঘটনাই 1979 সালের ইরান বিপ্লবের অন্যতম প্রধান কারণ। একইভাবে 1954 সালে গুয়াতেমালায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি জাকোবো আরবেন্স যখন আমেরিকান কোম্পানি ইউনাইটেড ফ্রুটের অব্যবহৃত জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বিতরণ করার উদ্যোগ নেন, তখন CIA তাকেও ক্ষমতাচ্যুত করে এবং সেখানে এক সামরিক স্বৈরাচার প্রতিষ্ঠা করে, যা দেশটিকে কয়েক দশকের গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। আমেরিকার ভয়ঙ্কর ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়গুলোর একটি হল ভিয়েতনাম যুদ্ধ। কমিউনিজম ঠেকানোর নামে আমেরিকা ভিয়েতনামে যে যুদ্ধ শুরু করেছিল তা লক্ষ লক্ষ ভিয়েতনামি এবং প্রায় 58,000 আমেরিকান সৈন্যের মৃত্যুর কারণ হয়। এই যুদ্ধে আমেরিকা ন্যাপাম এবং এজেন্ট অরেঞ্জের মতো ভয়ঙ্কর রাসায়নিক অস্ত্র ব্যবহার করত, যা সাধারণ মানুষের শরীর পুড়িয়ে দিত এবং পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলত। এর ফলে জন্ম নেওয়া শিশুরা বিকলাঙ্গ হতো। 1968 সালের মাই লাই ম্যাসাকার ছিল আমেরিকান সৈন্যদের বর্বরতার চরম নিদর্শন, যেখানে তারা একটি গ্রামে ঢুকে নারী, শিশু, বৃদ্ধসহ প্রায় 500 জন নিরস্ত্র মানুষকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে। এই তালিকা অনেক দীর্ঘ। চিলিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সমাজতন্ত্রী রাষ্ট্রপতি সালভাদোর আলেন্দেকে ক্ষমতাচ্যুত করে জেনারেল পিনোশের স্বৈরাচারকে ক্ষমতায় আনা এবং কঙ্গোর স্বাধীনতা সংগ্রামী নেতা প্যাট্রিস লুমুম্বাকে হত্যায় সহায়তা করা এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে অপারেশন কন্ডোরের মাধ্যমে বামপন্থী রাজনীতি ও কর্মীদের হত্যা বা গুম করার পেছনেও ছিল আমেরিকার প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ। ঠান্ডা যুদ্ধের পরেও এই ধারা থেমে থাকেনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে আফগানিস্তান ও ইরাকে আগ্রাসন, গুয়ান্তানামো বের মতো কারাগারে বিনা বিচারে বন্দী রাখা এবং ড্রোন হামলার মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই সবই প্রমাণ করে যে আমেরিকা নিজেদের স্বার্থ রক্ষার জন্যে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করতে দ্বিধা করে না। গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে নিজেদের পরিচয় দিলেও আমেরিকা বহুবার গণতন্ত্রের হত্যাকারী হিসেবে কাজ করেছে। এই দ্বৈতনীতি আমেরিকার ইতিহাসের এক ভয়ঙ্কর বাস্তবতা। আমরা আমেরিকার ইতিহাসের অনেক অন্ধকার অধ্যায় পেরিয়ে এসেছি, কিন্তু ভয়ঙ্কর ইতিহাস কেবল অতীতেই সীমাবদ্ধ নয়। এর প্রভাব এবং নতুন রূপ আজও আমেরিকার সমাজকে জর্জরিত করে রেখেছে। আজকের আমেরিকার দিকে তাকালে আমরা এমন কিছু আধুনিক দুঃস্বপ্ন দেখতে পাই যা তার ঐতিহাসিক পাপগুলোরই ধারাবাহিকতা। এর সবচেয়ে বড় উদাহরণ হল আমেরিকার মাস ইনকারসারেশন বা গণকারাগার ব্যবস্থা। আমেরিকা নিজেকে স্বাধীন মানুষের দেশ বললেও পৃথিবীকে সবচেয়ে বেশি বন্দী মানুষ এই দেশেই রয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 5% আমেরিকায় বাস করলেও বিশ্বের মোট বন্দির প্রায় 25% এখানেই থাকে। আর এই ব্যবস্থার সবচেয়ে বড় শিকার হল কৃষ্ণাঙ্গ এবং ল্যাটিনো সংখ্যালঘুরা। 1970-এর দশকে শুরু হওয়া ওয়ার অন ড্রাগস বা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ছিল এর অন্যতম প্রধান কারণ। এই যুদ্ধের নামে মূলত কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকাগুলোতে কঠিন পুলিশি অভিযান চালানো হয়। একই অপরাধের জন্য একজন শ্বেতাঙ্গের চেয়ে একজন কৃষ্ণাঙ্গকে গ্রেফতার এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর ফলে লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ পুরুষ জেলবন্দী হয়েছে, তাদের পরিবার ভেঙে গেছে এবং তারা সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। অনেকে একে দ্য নিউ জিম ক্রো হিসেবে আখ্যায়িত করেন। জেল থেকে মুক্তি পাওয়ার পরেও তাদের চাকরি পাওয়া, বাড়ি ভাড়া করা বা ভোট দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই পদ্ধতিগত বর্ণবিদ্বেষের আরেকটি ভয়ঙ্কর প্রকাশ হল পুলিশি বর্বরতা। আমেরিকার রাস্তায় প্রায়শই নিরস্ত্র কৃষ্ণাঙ্গদের পুলিশের গুলিতে নিহত হওয়ার খবর পাওয়া যায়। জর্জ ফ্লয়েড, ব্রিওনা টেলর, এরিক গার্নারের মতো অসংখ্য নাম এই নির্মমতার সাক্ষী। এই ঘটনাগুলোই ব্ল্যাক লাইভস ম্যাটার বা কৃষ্ণাঙ্গদের জীবন দামি আন্দোলনের জন্ম দিয়েছে, যা আমেরিকার পদ্ধতিগত বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এক বিশ্বব্যাপী প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। আমেরিকার আরেকটি ভয়ঙ্কর বাস্তবতা হলো চরম অর্থনৈতিক বৈষম্য। এটি এমন এক দেশ যেখানে বিশ্বের শীর্ষ ধনকুবের লোভাস করেন, আবার লক্ষ লক্ষ মানুষ স্বাস্থ্য বীমা ছাড়া জীবন চালান, সামান্য অসুস্থতায় সর্বশান্ত হয়ে যান এবং গৃহহীন অবস্থায় রাস্তায় রাত কাটাতে বাধ্য হন।
দশকের পর দশক ধরে শ্রমিকদের অধিকার খর্ব করা, ইউনিয়নগুলোকে দুর্বল করা এবং ধনীদের জন্য কর ছাড়ের নীতি এই বৈষম্যকে পাহাড় প্রমাণ করে তুলেছে। আমেরিকান স্বপ্ন আজ বহু মানুষের জন্য এক মরীচিকা মাত্র। এমনকি বিজ্ঞান এবং চিকিৎসার জগতেও আমেরিকার ভয়ঙ্কর ইতিহাস রয়েছে। 1932 থেকে 1972 সাল পর্যন্ত চলা টাস্কিগি সিফিলিস স্টাডি এর এক জঘন্য উদাহরণ। এই গবেষণায় অ্যালাবামার প্রায় 400 জন সিফিলিস আক্রান্ত কৃষ্ণাণ্ড পুরুষকে তাদের রোগের কথা না জানিয়ে এবং কোনো চিকিৎসা না করিয়ে শুধু পর্যবেক্ষণ করা হয়েছিল, যাতে বিজ্ঞানীরা রোগটির শেষ পরিণতি দেখতে পারেন। এমনকি পেনিসিলিন আবিষ্কার হওয়ার পরেও তাদের চিকিৎসা করা হয়নি। এটি ছিল চিকিৎসা নীতির এক চরম লঙ্ঘন এবং বর্ণবাদী মানসিকতার এক শীতল নিদর্শন। আমেরিকা এক জটিল এবং বিরোধাভাসী দেশ। একদিকে যেমন রয়েছে উদ্ভাবন, সুযোগ এবং স্বাধীনতার উজ্জ্বল দৃষ্টান্ত, তেমনি অন্যদিকে রয়েছে গণহত্যা, দাসপ্রথা, বর্ণবিদ্বেষ, ষড়যন্ত্র এবং গভীর বৈষম্যের এক ভয়ঙ্কর ইতিহাস। এই অন্ধকারকে স্বীকার না করে, এর থেকে শিক্ষা না নিয়ে আমেরিকার পক্ষে সত্যিকারের অর্থে একটি উন্নত এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব নয়। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে কোনো দেশের চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা সত্যকে জানা কতটা জরুরি। কারণ ইতিহাস কেবল অতীতের গল্প নয়, এটি বর্তমানকে বোঝার এবং ভবিষ্যৎকে নির্মাণ করার চাবিকাঠি। আমেরিকার ভয়ঙ্কর ইতিহাস সেই চাবিকাঠি যা আমাদের ক্ষমতার অপব্যবহার এবং অবিচারের বিরুদ্ধে সর্বদা সচেতন থাকতে শেখায়।